আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয়, তাহলে কি ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না? এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শামীম রেজা এবং জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ। জুমে আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ২১-এর স্টুডিওতে। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই আজকে আলোচনার বিষয়। আপনি নিশ্চয়ই শুনেছেন যে তাহলে কি ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না, এটি হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়। আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল দেখা করেছে, বৈঠক করেছে, সেখানে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার পরে প্রায় ২ ঘন্টা আলোচনা হয়েছে। ২ ঘন্টা আলোচনার পরে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে একটি ব্রিফ হয়েছে। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বিএনপি সন্তুষ্ট নয়, এবং আরেকটি কথা তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে রাজনীতি, অর্থনীতি এবং সামাজিকভাবে পরিস্থিতি খারাপ হতে পারে। এই বিষয়টি আপনি আমাদেরকে একটু বলবেন যে আসলে এই অসন্তুষ্ট বা পরিস্থিতি খারাপ হতে পারে, একটু আমাদেরকে যদি বলেন হাবিব ভাই। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে টেলিভিশন দর্শক শ্রোতাকে সশস্ত্র সালাম, বিজ্ঞ আলোচক বৃন্দকে আমার শুভেচ্ছা। এখানে একটা ব্যাপার হলো যে নির্বাচন নিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছে। আমরা বারবার বলেছি নির্বাচনের কথা বলাটা অপরাধ না। নির্বাচন হবে না, করতে দেওয়া হবে না, নির্বাচনের দরকার নেই, 10 বছর পরে হবে, 17 বছর পরে হবে, এইগুলি কথা বলাটাই আমি মনে করি যে সঠিক না। এবং এটা গণতান্ত্রিক দিক থেকে দেখতে গেলে বলে এটা একটা অপরাধ। একটা দেশের নির্বাচন হবে, এটাই তো সব। পৃথিবীর এমন কোন দেশ আছে যে দেশে নির্বাচন হয় না? নির্বাচন ছাড়া কোন দেশ চলে? আপনার যে শুধু আপনার পাশে যে ভারত দেখি, পাকিস্তান দেখি, অন্যান্য দেশ দেখি নির্বাচন হয়। কমিউনিস্ট পার্টি রাশিয়া, সেখানেও কিন্তু নির্বাচন হয় 4 বছর পর পর, হতে পারে একদলীয় হবে। নির্বাচন হবে না, নির্বাচন প্রয়োজন নাই, নির্বাচনের দরকার নেই, নির্বাচন দিয়ে কি হবে, নির্বাচনের কথা বলা যাবে না, এই কথা পৃথিবীতে এ পর্যন্ত কেউ বলেনি। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, স্বৈরাচারী আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে। তারপরেও তারা বলে নাই যে 5 বছর পর নির্বাচন হবে না, আমরা চালিয়ে যাব, একথা বলে নাই। হ্যাঁ, 5 বছর পর পর তারা নির্বাচন করেছে, ভোট কেটে নিয়েছে, রাত্রিবেলা ভোট করেছে, একতরফা একদলীয়ভাবে নির্বাচন করেছে। নির্বাচন হবে না 5 বছর 6 বছর ধরে এই কথাটা বলেনি। এখন কিন্তু এই কথা অনেকে বলছে, অনেকে সিনিয়র সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন বুদ্ধিজীবী মহল, তারাও কিন্তু এখন বলে নির্বাচনের দরকার নেই, নির্বাচন দিয়ে কি হবে, অতীতে কি হয়েছে। এবং এইটা এমন ভাবে বলা হচ্ছে যে এটা এই দেশটা একটা মানে বিগত দিনে তো স্বৈরাচারী শাসক ছিলই, এটা তার চেয়ে মনে হচ্ছে কঠিন ভাষায় ধমক দিয়ে কথা বলে। তাই আমি মনে করি যে বিএনপি আজকে দেখা করতে গিয়েছিল একটা ভালো উদ্দেশ্য নিয়ে। তাকে এই সরকার তো আমাদের আন্দোলনের ফসল। আমরা বারবার বলেছি, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় বলে আসছে, এই সরকারকে যে কোনো মূল্যে সফল করতে হবে। এই সরকার সফলতার মধ্যে দিয়ে গণতন্ত্র পাচ্ছেন রূপ লাভ করবে। এখন সরকার যদি সেটা ভুলে গিয়ে যদি বিএনপি একটা বড় দল তাদেরকে প্রতিপক্ষ মনে করে যে না, নির্বাচন দরকার নেই, নির্বাচনের প্রয়োজন এই মুহূর্তে নেই, কিছু দল নির্বাচন চাবে না, এটা খুব স্বাভাবিক। আমি সেটা একটা কথা বলছি, বিএনপি ছাড়া আর যে রাজনৈতিক দলগুলি আছে, নতুন দল হোক পুরাতন দল হোক, এই মুহূর্তে নির্বাচন করলে কোনোভাবেই তাদের নির্বাচনে জয়লাভ করার কোনো সম্ভাবনাই নেই। যে কারণে তারা এটা বলবে, এটাই স্বাভাবিক। তার মানে কি, সেসব দল কবে শক্তিশালী হবে, কবে বড় হবে, কবে তারা নির্বাচনে জয়লাভ করার মতো অবস্থানে আসবে, তারপরে নির্বাচন হবে, এটা যদি হয় এটা খুবই দুঃখজনক ঘটনা। তাই হাবিব বিএনপি ভাই, আপনি কি নতুন রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করছেন, এনসিপির দিকে ইঙ্গিত করছেন? না, নতুন রাজনৈতিক দল বলি না আমি, অন্যান্য দল যারা নির্বাচন চায় না তাদের কথা বলছি। নির্বাচন যারা চায় না তাদের কথা বলছি। নতুন দল তো তারা এখনো, তারা তো দল এখনো রেজিস্ট্রেশন হয়নি, তাদের বিরুদ্ধে তো আমাদের বলার কোনো প্রয়োজনই নেই। তারা নতুন দল করেছে, তারা সামনে এগিয়ে যাক, তাদের শুভকামনা আমি করি, তাদের ব্যাপারে আমার কোনো। হাবিব ভাই, আমি আরেকটি বিষয় যেটি আপনার কাছে আমি প্রশ্ন, যেটা আমি বলেছিলাম শুরুতেই, যে একটি আন্দোলনের কথা বা ইঙ্গিত একটি আছে যে মির্জা ফখরুল ইসলামের কথায় যে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে, সেই পরিস্থিতি মানে কতটা খারাপ বা কি খারাপ বোঝাতে চেয়েছেন আসলে আপনারা? না, আমরা খারাপের কথা মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন তার মতো করে। আমার কথা হচ্ছে, একটা দেশ যখন দীর্ঘদিন ভাবে অনির্বাচিত সরকার দ্বারা পরিচালিত হয়, আপনারা দেখেছেন একটা জিনিস, সামনে আমি প্রমাণ দিই,
বিএনপি ক্ষমতায় ছিল, 2006 সালে বিএনপি ক্ষমতা হস্তান্তর করেছিল বা পদত্যাগ করেছিল। তারপরে ওয়ান ইলেভেনের সরকার আসলো। আপনি দেখেন ওয়ান ইলেভেনের সরকার প্রায় 2 বছর ছিল, দ্রব্যমূল্যের দাম কি পরিমাণ বেড়েছিল, কি পরিমাণ ছিল, অরাজকতা, দুর্নীতি শুরু হয়েছিল। এসেছিল দুর্নীতির বিরুদ্ধে তারা, এসে তারা এমন ভাবে দুর্নীতি করা শুরু করেছিল যে জিনিস, চাল, গম, মানে আটার দাম 2 গুণ বেড়ে গিয়েছিল, 2 গুণের বেশি। সার থেকে শুরু করে কৃষি উপকরণ সব কিছুর দাম বেড়ে গিয়েছিল। তারপর যেই ওয়ান সরকার চলে গেল, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, একবারে টোটালটা কমে না আসলেও ওই সময় চেয়ে অনেকখানি কমে এসেছিল। তারপরে আওয়ামী লীগ শাসন করতে গিয়ে পরবর্তী সময় আস্তে আস্তে বৃদ্ধি হয়েছে, বা তাদের শাসনটা অপশাসন ছিল, সেটা ভিন্ন কথা। এখন দেখেন, এখন বর্তমান যে সরকার, এই সরকারের আমলে কিছু কিছু জিনিস আছে, ধরেন আপনার ভালো। এখন বাজারে শাকসবজির দাম কম, পেঁয়াজের দাম কম, রসুনের দাম কম। এটা তো সরকারের কৃতিত্ব এতখানি না। আর এটা কমই যদি হয়, তাহলে এটা দেশের জন্য একটা বুমেরাং। আমি পাবনা এলাকার মানুষ, সেখানে পেঁয়াজ হয়, রসুন হয়, মরিচ হয়, সেই সময়তে এখন পেঁয়াজের এত দাম দাম আবার কম, বাড়তির দিকে, হাবিব কৃষক ভাই। কিন্তু আগামী দিনে আর এই ফসলগুলি আবাদ করবে না। তো এখন আসল যে জিনিস জায়গা, আপনার মশলা বলেন, আপনার অন্যান্য জিনিস বলেন, কৃষি উপকরণ বলেন, চাল বলেন, চালের দামও কিন্তু ভরা মৌসুমেও কিন্তু বৃদ্ধি পেয়েছিল। এখন আবার নতুন ধান উঠবে, তখন হয়তো কমবে। তো এই সবগুলি মিলিয়ে একটা নির্বাচিত সরকার যদি সৎ হয়, বা মিনিমাম যদি দেশের মানুষের প্রতি তার নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতায় আসতে হবে, ভোট ছাড়া নির্বাচিত হতে পারবে না, তাহলে সেই সরকারটা অনেক ভালোভাবে দেশ পরিচালনা করতে পারে। জি আমি শেষ করি, বর্তমান সরকার যেহেতু আমাদের সবার সমর্থনের সরকার, তারা দেশ পরিচালনা করবে এমন কথাটি তারা কেউ চিন্তাও করে না। ডক্টর ইউনূস সাহেবকেও 2007 সালে অফার করা হয়েছিল, উনি রাজি হন। উনি রাজনৈতিক দল গঠন করতে গিয়েছিলেন, মানুষ সম্মতি জানায়নি। এবার ধরেন সবাই মিলে ছাত্ররা প্রস্তাব দিল, আমরা সবাই মিলে করলাম যে এই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেব হলে ভালো হয়। সেইভাবে আমরা তার সাথে আসি, বা তার পক্ষে কথা বলছে। তো তার পুরা টিম, একটা টিম, একটা ক্রিকেট টিমের একটা ভালো ব্যাটসম্যান যদি থাকে, আরেকজন যদি ভালো দিয়ে করে, তাহলে একটা টিম জিততে পারে। কারণ ফুটবল কিন্তু এক ম্যারাডোনা বা এক মেসি দিয়ে সম্ভব না, তার সাথে টিম লাগে। তো বর্তমান সরকারের টিম তো ওইভাবে সাধারণ টিম না। ডক্টর ইউনূস সাহেব পৃথিবীতে সমাদৃত, তো তার সাথে যারা আছেন, তারা কি সবাই দেশ পরিচালনার জন্য যথেষ্ট? তাদের জি কি দেশ পরিচালনার চিন্তা ভাবনা ছিল? জি, ছিল আপনার না। এই প্রশ্নটি অতএব আমি আমি করতে চাই। আমাদের সঙ্গে আরিফুল ইসলাম আদিব আছেন, জাতীয় নাগরিক পার্টির আছেন। আপনার এই প্রশ্নটি আমি তাকে করতে চাই। আদিব, হাবিব ভাই বলছিলেন যে সরকারের যারা আছেন দায়িত্বশীল, তারা তাদের যোগ্যতা নিয়ে একটি প্রশ্ন তুলেছেন, সেটি একটি আছে। আর যে প্রশ্নটি আমাদের ট্যাগলাইন, যে তাহলে ডিসেম্বরে কি নির্বাচন হচ্ছে না, এই দুইটি বিষয় নিয়ে আপনি একটু বলবেন আমাদের। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনার মাধ্যমে যারা দেখছেন, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা, এবং আমার সাথে আছেন সহ আলোচক বৃন্দ, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেও দেখেন, তারা যে বিষয়টি বলছে যে ডিসেম্বর এবং জুন, এবং যে সরকারের পক্ষ থেকে একটা টাইমলাইন দেওয়া হয়েছে, বলেছিল যে স্বল্প মেয়াদীর সংস্কার এবং হচ্ছে মধ্য সংস্কারের জন্য ডিসেম্বর থেকে জুনের ভিতরে একটা টাইমলাইন তারা দিয়েছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে তাহলে এই যে 6 মাস, যদি যে টাইম লাইন, এই 6 মাসে আসলে মানে সমস্যাটা কোথায়? এখন বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ডিসেম্বর অতিক্রম করলেই দেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হবে, এখানে বিরোধী কিংবা হচ্ছে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবেন, নানা ধরনের বিষয়গুলো বলেছেন। কিন্তু আমার কাছে যে বিষয়টি উল্টো মনে হচ্ছে, সেটা হচ্ছে যে বিএনপির এই তাড়াহুড়ার ক্ষেত্রে তারা বারবার বলেছে, প্রথম দিক থেকে আমরা দেখেছি অভ্যুত্থানের পরে, যে যেই সংস্কারগুলো নির্বাচন সংক্রান্ত এবং হচ্ছে একটা নির্বাচন ফ্রি ফেয়ার এবং হচ্ছে ক্রেডিবল নির্বাচন হওয়ার জন্য যে সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলোর বিষয়ে তারা একমত, কিংবা হচ্ছে ন্যূনতম যে সংস্কারটা দরকার সেটা করেই তারা নির্বাচন চাচ্ছেন। কিন্তু আমরা যেটা দুঃখের সাথে দেখছি যে জাতীয় ঐক্যমত কমিশনের কাছে নির্বাচন বিএনপির পক্ষ থেকে যে সুপারিশমালা গিয়েছে, সেখানে কিন্তু এই যে নির্বাচন সংস্কার কমিশন এবং হচ্ছেন সংবিধান সংস্কার কমিশন বিষয়ে বিএনপির কিন্তু খুব বেশি সেখানে কিন্তু কোনো ধরনের রেসপন্স আমরা সেটা দেখি নাই। বরঞ্চ দেখা গেছে যে 2022 সালে,
অর্থাৎ আওয়ামী লীগ তো টানা 15 বছর ফ্যাসিবাদ ছিল এবং ফ্যাসিবাদের সময় তারা যেটা সবচেয়ে বেশি করেছে যে বিরোধী দলগুলোকে ধ্বংস করছে, সেটা বিএনপি সবচেয়ে বড় সাফারার, জামাত বলেন কিংবা অন্যান্য দল, মানে সকল বিরোধী দলেরই কিন্তু সাফারার হয়েছে। এবং তারা যেটি করেছে যে এমন একটি আইন করেছে যে আপনি নতুন কোনো দল, ধরেন বিএনপির এবছর যদি সরকার টিকে যেত, হয়তো বিএনপির আওয়ামী লীগের এমন একটা চিন্তা ছিল যে বিএনপি নিবন্ধন বিষয়ে তারা একটা সিদ্ধান্ত নিতে, এরকম কিন্তু নানা ধরনের বক্তব্য দিয়েছে। তাহলে বিএনপি বা অন্য একটা নতুন রাজনৈতিক শক্তি যে উঠে আসবে, সেটার সকল ধরনের পথ কিন্তু আওয়ামী লীগ বন্ধ রাখছিল। কিন্তু দুঃখের বিষয় যেটা হচ্ছে যে একটা অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক সমীকরণে কিন্তু অনেকেই কিন্তু এখন রাজনীতির প্রতি আগ্রহ হচ্ছে এবং বিশেষ করে অনেকে রাজনীতি সচেতন হয়ে হচ্ছে। কিন্তু যেই বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে যে সেই নির্বাচন কমিশন 2022 সালের শেখ হাসিনার ফ্যাসিবাদের সেই যে আইন, সেই আইন অনুযায়ী তারা একপাক্ষিকভাবে হচ্ছে এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক শক্তিগুলো, শুধু এনসিপি নয়, ধরেন আরও যারা নতুন করে রাজনীতি করতে চাচ্ছেন, তাদেরকে হচ্ছে রাজনীতির করার যে পূর্বের যে ফ্যাসিবাদী প্রক্রিয়া যে দমন করে রাখা, সে আইনটার দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। ফলে নির্বাচন কমিশনের যে আচরণটা পুরোটা একপাক্ষিক আচরণ এবং একই সাথে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা, জুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে পুরো সাংঘর্ষিক এক ধরনের আচরণ দেখা যাচ্ছে। আরেকটা হচ্ছে যে নির্বাচন সংস্কারে আমরা যদি এই প্রক্রিয়ায় আগান, যে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের, সেই জায়গা থেকে আমার কাছে সবচেয়ে যেটা মনে হচ্ছে যে দল হিসাবে বিএনপি এখন পর্যন্ত আসলে ক্ষমতার জন্য প্রস্তুত না। কেন প্রস্তুত না, আপনি যদি এই কোশ্চেনটা করেন, আপনি দেখেন যে আগস্ট পরবর্তীতে আমরা দেখেছি যে তারা বলছে যে তারা কাউন্সিল করতে চায় কিংবা কাউন্সিল করতে পারতেছে না। তাহলে এই যে ধরেন কেন কাউন্সিল করতে পারছে না, তাদের বক্তব্য হচ্ছে তাদের দল এত বড় যে এত পরিমাণ কর্মী, এত পরিমাণ সমর্থক নেতা, তাদেরকে একসাথে হচ্ছে সমন্বয় করাটা তাদের জন্য কষ্ট হবে। অর্থাৎ নির্বাচনের আগে যদি একটা কাউন্সিল হয়, তাহলে দেখা যাচ্ছে প্রত্যেক জেলা উপজেলা নানা ধরনের সংঘাত হবে। এবং যেটা আপনি দেখবেন যে গত পরশু সমকালের রিপোর্ট, প্রায় 51 জন আন্তকন্দলে, বিএনপির অন্তকন্দলে 51 জন মারা গেছেন, যদিও অন্য পত্রিকাগুলোর সংখ্যা বলছে 70-78 এরকম একটা তথ্য আসছে। তাহলে একটি দল ক্ষমতার বাহিরে আছে, সেখানেই তার নেতাকর্মীদেরকে নিবৃত করতে পারতেছে না, তাহলে যখন পূর্ণ ক্ষমতায় সে যাবে তখন তার নেতাকর্মীদেরকে, কারণ ক্ষমতায় যাওয়া মানেটা কি আরো বেশি, মানে এটা প্রলুব্ধ জিনিস, তখন কিভাবে হচ্ছে তাদের এই নেতা কর্মীদেরকে নিবৃত করবেন, এটি একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে তার নির্বাচনের এখনো কিন্তু ডামাডোল শুরু হয় না। ইতিমধ্যেই তাদের বিভিন্ন নির্বাচনী আসনে, যেখানে একাধিক শক্তিশালী ক্যান্ডিডেট আছেন, তারা নানা ধরনের হানাহানি বলেন কিংবা হচ্ছে এক ধরনের প্রক্রিয়ার মধ্যে যাচ্ছেন। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আগে হচ্ছে নিজের দলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আগে নিজেরা সে নিয়ন্ত্রণেরা, দেন হচ্ছে দেশের ক্ষমতার মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা যাওয়ার মধ্যে দেশ নিয়ন্ত্রণের প্রস্তুতিটা আমার কাছে মনে হচ্ছে। ফলে 6 মাস তো আসলে খুব ডিফারেন্স না, মানে আমি যদি ধরেও নেই, কারণ আমরা আমাদের অবস্থানটা কি এখন, আমাদের অবস্থানটা হচ্ছে আমরা স্পষ্টভাবে বলেছি যে রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং হচ্ছে দল হিসাবে যে গণহত্যা করেছে আওয়ামী লীগের, সেই বিচার করার জন্য যদি সকল দল একমত হয়ে যায় অতি দ্রুত, জাতীয় ঐক্যমতে সিদ্ধান্ত হয়ে যায় যে হ্যাঁ, দল হিসাবে আওয়ামী লীগ যেহেতু সরাসরি গণহত্যা জড়িত ছিল, গণহত্যার দল হিসাবে তারা অপরাধ সংগঠিত করছে, তাহলে এই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় হিসাবে এই বিচারের মধ্যে দিয়ে যেতে হবে কিংবা এই মৌলিক প্রশ্নগুলো সমাধান করতে হবে। তাহলে ডিসেম্বরে হোক জুনে হোক, ডিউরেশন নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। আমাদের প্রশ্নটা হচ্ছে নির্বাচন যে প্রক্রিয়া হবে সেটাকে সুন্দরভাবে সবার জন্য সমান মাঠ তৈরি করার জন্য কিছু নীতিমালা করতে হবে এবং একই সাথে রাষ্ট্রের অন্যান্য বিষয়গুলো, মৌলিক সংস্কারগুলো, ডিউরেশন নিয়ে আমাদের কোনো ধরনের দ্বিমত। জি, আপনার কথা আমরা শুনেছি। এবার অধ্যাপক শামীম রেজার কাছে আসছে যে আমরা দুজনের কথাই শুনেছি, আপনি কিভাবে দেখছেন আসলে নির্বাচন নিয়ে? নির্বাচনে একটি ধোঁয়াশার কথা বলা হয়, সেই জায়গাটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, এখন আমরা যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি সেটা হলো প্রথম দিকে সংস্কারের জন্য আমাদের যে একীভূত একটা মনস্তত্ত্ব তৈরি হয়েছিল সেটা এখন নাই। এটা বাস্তবতাটা মানতে হবে। আমরা জুলাই অভ্যুত্থানের পরে দলমত নির্বিশেষে সবাই একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছিলাম। এখন আমরা প্রত্যেকের অবস্থান থেকে দেখার চেষ্টা করছি এবং আপনি খেয়াল করবেন যে অধিকাংশ দল নিজের বক্তব্য না বলে অন্য দলের তত্ত্ব তালাশেই বেশি ব্যস্ত। যেমন ধরুন, যদি তরুণ রাজনীতিবিদের কথা বলি, পুরো সময়টা তার কাছ থেকে যেটা শুনছি বিএনপি কি, কিন্তু আমি যদি উল্টা দিক থেকে প্রশ্ন করি, আমরা যারা বয়স্ক হয়ে উঠছে রাষ্ট্রে, তাদের প্রত্যাশা যে নতুন দলের গঠনতন্ত্র কেমন হবে, নতুন দলটি কি করতে চায়,
বিএনপি কি করলো, অন্য কি করলো, সেটা কিন্তু আমরাও জানি, বা এটা আমাদের শোনাদ এবং দেখারও বিপুল অভিজ্ঞতা রয়েছে। কয়েক দশক ধরে আমরা বিএনপিকে দেখছি। বিএনপি যেসব নির্বাচনে গেছে, দেশ পরিচালনা করছে, এখানে আমরা ভোটও দিয়েছি। বিরোধী দলে যখন গেছে তখন আমরা ভোটার। অতএব এই দল সম্পর্কে আমাদের ধারণা আছে, নতুন করে আমাদের পরিচিত হওয়ার তেমন কিছু নাই। কিন্তু যেটা জরুরি, নতুন যারা তারা কিভাবে দেখছেন। এখন ধরুন, আপনি যদি এই আলোচনা ক্রমাগত করতে থাকেন তাহলে কিন্তু আপনি কোনো রকম কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না। আমি যদি এইভাবে বলি যে নতুন যে দল, যে কোনো দলের নাম না করে বলি, তাহলে সেই দল তার নির্বাচনী এজেন্ডায় বলুক যে কোন দলে সে বিচার করতে চায়, কি ধরনের ব্যক্তি সে বিচার করতে চায়। আমরা তো সেটা দেখতে পাচ্ছি না। এখন বিএনপি যদি বলে যে আমার এজেন্ডার মধ্যে এটা না, আমি পুরনো দল, আমার নির্বাচনী ইশতেহার অন্যরকম হবে, তাহলে দল এ বলতে পারে যে আমার ইশতেহার এটা আছে, এবং ভোট ডিসেম্বরে হোক আর জানুয়ারি জুনে হোক সেটা পরের আলোচনা। তো আমরা তো এখন পর্যন্ত সে স্পষ্টতা পাচ্ছি না। সেটা কি পাচ্ছি? আপনি যদি বলেন যে এরকম কোনো ধারণা কি আপনি পাচ্ছেন যে ধরুন এনসিপি, যেহেতু আমাদের সামনে আছে বড় দল, সম্ভাবনাময় দল, তারা কিরকম বলছে যে আমার ইশতেহারে এই থাকবে? যেমন ধরুন আমি উদাহরণ হিসাবে বলছি যে 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 সরকার পতিত হয়েছে, তারা একসময় তাদের ইশতেহারে বলেছিল যে তারা যদি ক্ষমতায় যায় তাহলে যুদ্ধাপরাধের এই বিচার তারা করবে, এবং সেই ম্যান্ডেট তারা জনগণের কাছে চায়। তাহলে এনসিপি বা অন্যান্য যে অপরাপর দলগুলো কি বলছে যে আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই আপনাদের ভোটে তাহলে আমরা এই কাজগুলো করব? কই, সেটা তো আমরা দেখছি না। কিন্তু আমরা যেটা দেখছি, এ ওর সমালোচনা করছে, ও এর সমালোচনা করছে। ফলে বাস্তবতা দাঁড়াচ্ছে পুরনো যে দলগুলো, খুবই স্বাভাবিক যে যদি বিএনপির কথাই ধরি, সে এত বড় দল এবং এতদিন সে ক্ষমতার বাইরে, কিন্তু তাদের দলের কাঠামো বিশাল। অতএব তার সব কিছুর উপর সে নিয়ন্ত্রণ হারাচ্ছে। তারা অসমর্থিতভাবে বিভিন্ন জায়গায় বসে যাচ্ছে, এবং বিএনপির হাতে এই মুহূর্তে প্রশাসন নাই, পুলিশ নাই, অন্য কোনো কিছু নাই, কাউকে আটক করারও ক্ষমতা তাই নাই, বহিষ্কার ছাড়া তার আর কোনো ক্ষমতা নেই। সে সর্বোচ্চ বহিষ্কার করতে পারে, কয়েক হাজার লোককে সে বহিষ্কারও করেছে। এটা দিয়ে তো সে বেশি দিন চলতে পারবে না। খুবই স্বাভাবিক তার অবস্থান থেকে সে দ্রুত নির্বাচন চাইবে। এটা একটা পয়েন্ট, এটা দিয়ে পুরো বিশ্লেষণ করা যাবে না যদি দলের দিক থেকে আপনি বিশ্লেষণ করতে চান। অন্যদিকে নবগঠিত যেসব দলগুলো, তারা এখনো পর্যন্ত অনেকে নিবন্ধিত হননি, এখনো তাদের সম্পূর্ণ গঠনতন্ত্র এজেন্ডা আমরা জানি না। একটা নতুন দল বিপুল সম্ভাবনা নিয়ে আসছেন তারা অনেকেই জুলাই অভ্যুত্থান, অনেকে মানে প্রায় সকলেই তারা অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে আমরা ওই রিফ্লেকশনটা কি হবে সেটা যতটুকু তাদের মৌখিক বিবৃতিতে শুনছি, যতটুকু সামাজিক মাধ্যমের বিবৃতিতে শুনছি, যতটুকু সভা সমিতিতে শুনছি, ততটুকু সুগ্রন্থিত লিখিত আকারে আমরা কোথাও এজেন্ডাটা পাচ্ছি না যে আমি গেলে এই করব, এবং এই নবগঠিত দলের এটা। জামায়াতে ইসলামী কখনোই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেনি। সে কারো না কারোর সাথে যুক্ত থেকেছে বা কাউকে সমর্থন দিয়েছে, হয় সে ক্ষমতায় আসার জন্য কারোর সঙ্গে যুক্ত হয়েছে, না হলে বিরোধী দলে অন্যের সঙ্গে যুক্ত থেকে সে যুগপৎ আন্দোলন করেছে। এভাবেই তো সে গিয়েছে। তার জন্য তার দল তৈরি হবার পর থেকে এটা তার শ্রেষ্ঠ সময়। সেটা যদি কলোনিয়াল টাইমে ধরেন, যখন এই ব্রিটিশ ভারতে এক ছিল, তখন বলেন, পাকিস্তান আমলে বলেন আর বাংলাদেশ আমলে বলেন, জামাত ইসলামের জন্য এরকম সুবর্ণ সুযোগ কবে ছিল? প্রকাশ্যে রাজনীতি করছেন, মন্তব্য করছেন, কখনো আসেনি। অতএব সে তার গোছানোর জন্য সে একটা আদর্শ ভিত্তিক দল, এবং ওই ক্যাডার সিস্টেমটা সে যত সময় পাবে তত সে ডেভেলপ করবে। এখন আপনি যদি তার চোখ দিয়ে বিএনপিকে দেখেন, মিলবে না। বিএনপি যদি তার চোখ দিয়ে এনসিপিকে দেখে, তাহলে সেটা মিলবে না। আমি আগের কথাতেই ফিরে যাচ্ছি, আমরা এখন আর কেউ সংস্কারের এজেন্ডায় একক কোনো প্ল্যাটফর্মে এখন আর আমরা কেউ নাই। এখন এরকম একটা পরিস্থিতিতে আমরা যেভাবে দেখছি, যে প্রশ্ন আপনি তুলেছেন বা হাবিব ভাইকেও আপনি যেটা বলছেন, সেটা হলো যে নির্বাচন নিয়ে আসলে একটা অস্পষ্টতা তৈরি হয়েছে। এটা কাউকে দোষ দিচ্ছি না। যিনি তরুণ নেতা যিনি বললেন, তার সাথে আমি একমত যে অনেকগুলো ইস্যু আছে, যে ইনস্টিটিউশন এটা পরিচালনা করবে সেটারও তার একটা পুনর্গঠন প্রয়োজন, কোনো দ্বিমত নেই। কিন্তু দেখেন, এই সরকার মানে আমাদের সবার মতের ভিত্তিতে সরকার, এখানে আপনার আমারও মত আছে, এনসিপি তো সক্রিয়ভাবে যুক্ত ছিল তার নেতা কর্মীরা, আপনার আমার লোকও মত দিয়েছে, হাবিব ভাইয়েরও মত দিয়েছেন। যাদেরকে মত দিয়ে বসিয়েছে এখন তাদেরকে সমালোচনা করছি যে তারা পুরনো রীতিতে চলছে। আমরাই বসিয়েছি, আবার আমরাই সমালোচনা করছি যে পুরনো রীতিতে চলছে। তার মানে সমালোচনা এখন বহুমুখী, যে কারণে নির্বাচন নিয়ে কথাটা উঠতে পারে। আমি মির্জা ফখরুলের বক্তব্যও বলছি না যে ওনারা কেন অসন্তুষ্ট, একেবারেই তারা সন্তুষ্ট নন। সেটার ব্যাখ্যা হয়তো আরো আগামী 8-10 ঘন্টার মধ্যে পাওয়া যাবে, যে কি আলোচনা হয়েছে তাদেরকে তারা বিভিন্নভাবে বলবেন। কিন্তু এখন পর্যন্ত একটা জিনিস দেখুন, আপনি যদি ডিসেম্বরে নির্বাচন করতে চান, তাহলে আপনাকে সেপ্টেম্বর অক্টোবর থেকে প্রস্তুতি শুরু করতে হবে। আপনি যদি ডিসেম্বরে প্রস্তুতি গ্রহণ শুরু করেন তাহলে এটা ফেব্রুয়ারির দিকে গিয়ে নির্বাচনটা হবে। আপনি যদি ফেব্রুয়ারিতে শুরু করেন তাহলে মার্চ এপ্রিলে গিয়ে হবে। আপনি যদি আগামী জুনে গিয়ে এটা প্রস্তুতি শুরু করেন তাহলে অগস্ট সেপ্টেম্বরে গিয়ে নির্বাচন হবে। অস্পষ্টতা তো অবশ্যই আছে, প্রতিটা বক্তব্যের মধ্যে অস্পষ্টতা আছে। তার পাশে আমাদের বিভিন্ন দলের নেতৃবৃন্দ ব্যক্তিগত ক্যাপাসিটিতে যে বিবৃতিগুলো দিচ্ছেন, আমি জানি না সেগুলো দল ওন করে কিনা, যেটা হাবিব ভাই কিছুটা বললেন, কেউ এই সরকার কতদিন থাকবে, এটা কিন্তু আমি মনে করি ভবিষ্যতের জন্য দলের দৃষ্টিকোণ থেকে কিন্তু যথেষ্ট ঝুঁকিপূর্ণ। আপনি একটা দলের সুগঠিত প্ল্যাটফর্মে সেখান থেকে যতই আপনার ব্যক্তিগত মতামত হোক,
যেখানে একটা বিরাট রাজনৈতিক প্রক্রিয়া একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। ধরুন আমি যদি অফিসিয়াল দাপ্তরিক ভার্সনটা ধরি যে ঠিক আছে ছোট সংস্কার হলে এরকম, বড় সংস্কার হলে এরকম, আমি ধরে নিলাম সেটুকু আপাতত। তারপরে কি আপনি এই ধরনের বিবৃতি দিতে পারেন কিনা যে এই সরকার কতদিন থাকা উচিত? সরকারের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, বললাম কথার কথা তিনি বলেছেন, রাস্তায় কি বলছে, কে কি বলছে, এই কথা তো আপনারা প্রতিদিন আমি শুনি, অসংখ্য বক্তব্য শুনি, এক একজনের ব্যাপারে সমালোচনা শুনি, অনেক রসালো গল্পও শুনি। সেটাকে টকশোতে এসে আমি বলি বা বাইরে বলি, আনুষ্ঠানিকভাবে কোথাও লিখি, এটাই সামাজিক জীবন, এটাই রাষ্ট্রিক জীবন, এবার মানুষ এইভাবেই অনেক অনেক বড় হয়, সেগুলো তো আমরা বলি না, সেগুলো আলোচনা করি না, দোজ আর নট ফর্মাল টক। এখন রাষ্ট্রের সরকারের মধ্যে থেকে আপনি শুনছেন, সেটা বিবৃতি দিচ্ছেন, আপনি অন্য একটা দলের অংশ, ফর্মাল একটা দলের অংশ, নিবন্ধিত হবেন আশা করি, গঠনতন্ত্র হবে, আপনি আবার একটা বিবৃতি দিচ্ছেন, সেটা ওন ক্যাপাসিটিতে নাকি কালেকটিভ বিবৃতি আপনার দলের, সেটা আমরা জানি না। অতএব খুব স্বাভাবিকভাবে হাবিব ভাইদের মতো বড় দল সেটা কথা বলার সুযোগ পাবে। এবং পরের যে কথাটা বলেছেন, আমি এক লাইন উত্তরটা দিই, আমি আবারও ওইটা বলে শেষ করবো যে নির্বাচনের প্রশ্নে আসলে অস্পষ্টতা আমরা তৈরি করছি। আমি যদি দাপ্তরিক বক্তব্য মেনেও নিই ডিসেম্বর এবং জুনের মধ্যে, সেখানে আমি কিন্তু সরকারের কথায় দ্বন্দ্ব তৈরি করছেন। কারণ যেখানে এই যে কমিশনের সমন্বয় যারা করছেন তারাই বারবার বলছেন যে আগামী 1-2 মাসের মধ্যে তারা এটা গুছিয়ে নিয়ে আসবেন এবং তারা একটা রূপরেখা দেবেন, তাই তো? আমার যদি ভুল না হয়, একটা মে মাস ধরলাম, একটা সনদের মতো হবে, আমরা সবাই স্বাক্ষর করব। তো কথাটা তো এভাবেও বলা যেত যে ঠিক আছে একটু দেখি ওই পর্যন্ত যে আপনারা কোন কোন বিষয়ে একমত হন, তাহলে আমরা ডিসেম্বরটা করতে পারি কিনা। আমি কিন্তু সে কথা বলছেন না, আপনি এদিকে একটা ফর্মাল প্রসেস চালু রেখেছেন যেটা 1-2 মাসের মধ্যে একটা কাঠামো দেবে। এবং আমরা এখন পর্যন্ত ধারণা করতে পারছি, আমরা যদি বিএনপির বক্তব্য নিই বা সালাউদ্দিন সাহেবের যদি মিডিয়ার বক্তব্যগুলো গ্রহণ করি, তাহলে দেখা যাচ্ছে যে আমি একটু ওনার সঙ্গে দ্বিমত পোষণ করছি, বিএনপি কিন্তু সংবিধানের উপর বিস্তৃত মত দিয়েছে এবং কোথায় কোথায় তাদের অবজেকশন আছে প্রশ্নের কাঠামোর ক্ষেত্রে, সেটাও তারা জানিয়েছে। মানে আমি বিএনপির কেউ না, এটা হাবিব ভাই আরো ভালো বলতে পারবেন যতটুকু দেখছি, সুতরাং দেয়নি মত বলা যাবে না। কিন্তু একটা কথা স্পষ্ট হচ্ছে বড় দলগুলোর ক্ষেত্রে যে সম্ভবত, আমি সম্ভবত বলছি এই কারণে যে সংবিধান এবং 2-1টা রাষ্ট্র যেমন নির্বাচন কমিশন এ বাইরে বাকিগুলোর ব্যাপারে তারা ধরুন 150টার মধ্যে প্রায় 130টাতে একমত হবেন, তাহলে তো 90% তাহলে তো ডিসেম্বর একটা পয়েন্ট তো হতে পারে, নাগরিক হিসেবে তো প্রত্যাশা করতেই পারি। অতএব এই অস্পষ্টতা কে করছে সেটা নির্দেশ না করে বাস্তবতা হচ্ছে অস্পষ্টতা তৈরি হচ্ছে, ধোঁয়াশা তৈরি হচ্ছে, এবং এনি আনসার্টেনিটি সেটা সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে, রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে। আমি হাবিব ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন, নিশ্চয়ই আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন। যে কথাটি উঠে এসেছে যে যত সময় যাবে বিএনপির জনপ্রিয়তা তত কমতে থাকবে, এই বিষয়ে কি আপনি একমত? আরেকটি বিষয় যেটি হচ্ছে যে বিএনপি কি আসলে আন্দোলনের দিকে যাওয়ার কোনো চিন্তা ভাবনা করছে কি? আমার প্রথম উত্তরটা আমি দিয়ে দিই, যত দিন যাবে বিএনপি জনপ্রিয়তা তত কমে যাবে। জনপ্রিয়তা বাড়বে টাকা, যে ছেলের জন্মই হয় না সে ছেলে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না, সে ভালো হবে না মন্দ হবে না প্রফেসর হবে, তো সেটা আপনি বুঝবেন কি করে? আর যে ছেলে বড় হয়েছে, হয় ইঞ্জিনিয়ার হয় ডাক্তার, না হয়তো অসামাজিক, ডাক্তার আপনি দেখেছেন, এখন সেই দেখার মধ্য দিয়ে সে সংশোধন তো হতে পারে। বিএনপি যে একবার সবাই কোটি কোটি মানুষ বিএনপি করে, কতজন আমরা বহিষ্কার করেছি, কতজন এই অন্যায়ের সাথে জড়িত, এই কিছু কাজের জন্য কি বিএনপি জনপ্রিয়তা কমে যাবে? আজ যারা আছেন তাদের কর্ম কি? বিএনপি তো বলতে পারে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্র জিয়া রহমান মহান স্বাধীনতার ঘোষক, উনি সেক্টর কমান্ডার, বীরুত্তম সেনাপ্রধান, উনার আমলে আপনার এই যে স্বাধীনতা পদক প্রবর্তন করেছেন, 21 পদক প্রবর্তন করেছেন, ইরিগেশনের মাধ্যমে একটা খাদ্য দুর্ভিক্ষ একটা দেশকে খাদ্যের সংস্থান অর্জন করে খাদ্য রপ্তানি করার ব্যবস্থা করেছিলেন। উনি বিদেশি কর্মসংস্থানের জন্য উনি যে শ্রমিকদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছেন। গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আজকে 2-3 কোটি মানুষ তারা এই যে উপার্জনের ব্যবস্থা করে দিয়েছেন। ম্যাডাম খালেদা দিয়ে এসে আপনার এই যে মেয়েদের বিনা পয়সা চিকিৎসা, বিনা বেতনে শিক্ষা, তারপরে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি, মেয়েদের উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা করলেন, এই যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সৃষ্টি করলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সৃষ্টি করলেন, অনেক অবদান। আর কারণ কিছু আছে করে দেখাবে ভবিষ্যতে, এমন অনেকের স্বাধীনতা যুদ্ধে যাদের 1 পয়সা অবদানও নাই, 1 পয়সার অবদানও নাই। এখন আওয়ামী লীগের বাইরে যারা রাজনীতি করছেন, কিছু দল বাদে, দেখান স্বাধীনতার পক্ষে কিছু দল ছিল, তারা 14 দলের সাথে গিয়ে তারা তাদের চরিত্র নষ্ট করে ফেলেছে। আওয়ামী লীগ যে দায়ে দুষ্ট, তারা সেই দলে সেই দায়ে দুষ্ট।
আওয়ামী লীগ যে কারণে আগামী দিনে জনগণের নিয়ে তাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে, সেই কারণে তারাও হতে পারে। জাতীয় পার্টির দুই অংশ তারাও সেই কারণে আওয়ামী লীগের সাথে যেহেতু দোষর ছিল, সেই কারণে তারাও নিষিদ্ধ হতে পারে। আর বাদ বাকি মাঠে যারা আছে বলেন যে তাদের দ্বারা তাদের কর্ম করার সুযোগই হয়নি। আমরা তো ভালো কাজ করেছি, কিছু কাজ আমাদের, সব কাজ ভালো হয় না, পৃথিবীতে সবাই সব কাজ ভালো করতে পারে না। আমরা কিছু তো করেছি। আমাদের জনপদ নষ্ট হলে 2-4 জন মানুষ হয়তো 2-একটা জায়গায় হয়তো আমাদের কত সম্পদ দখল করে নিয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে, পুকুর মাছ লুট করে নিয়ে গেছে, দিনের পর দিন বাসা বাড়ি থাকতে দেয়নি, মিথ্যা মামলা দিয়েছে, সাজা দিয়েছে, জেলখানায় দিয়েছে, আপনার পায়ে বন্দুক থেকে গুলি করেছে, রিমান্ডে নিয়ে একটি শক দিয়েছে, তারা বাড়িতে থাকতে পারেনি। এত অত্যাচার নির্যাতন সহ্য করলো সেই দল, আপনার 2-একটা মানুষ 2-একটা আমরা কি দেশের কোন সম্পদের ক্ষতি করতে চাচ্ছি? হ্যাঁ, 2-1 জন হয়তো তার নিয়ন্ত্রণ হয়তো রাখতে পারতেছেন, একটা অত্যাচার দেখতে তার গরু ধরে নিয়ে গেছে, মহিষ ধরে নিয়ে গেছে, পায়ে থাকতে পারেনি, মহিষ বিক্রি করে টাকা নিয়ে গেছে, ভেড়া বিক্রি করে মানে জবাই করে খেয়ে ফেলেছে। কত অত্যাচার বিএনপি সহ্য করেছে। বিএনপি যখন সমাবেশ করতে গিয়েছে, চুলার ভেতর পানি ঢেলে দিয়েছে, আপনার বিমান বন্ধ করে দিয়েছে, রেল লাইন বন্ধ করে দিয়েছে, বাস বন্ধ করে দিয়েছে, টেম্পো বন্ধ করে দিয়েছে, নৌকা লঞ্চ বন্ধ করে দিয়েছে। গলার ভেলা বানিয়ে যে দল লক্ষ লক্ষ মানুষ সমাবেশ করেছে, সেই দলকে আপনি একেবারে 2-একটা মানুষ 2-একটা জায়গায় হয়তো দখল বেদখলে গেছে, এখন অস্বীকার করবো না, সেগুলি তো আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। শামীম হায়দার অনেক সুন্দরভাবে বলেছেন। উনি বলেছেন যে হ্যাঁ, বিএনপি চেষ্টা করেছে বহিষ্কার, বিএনপির হাত দিয়ে ক্ষমতা, যখন রাষ্ট্রীয় ক্ষমতা গেলে এই একটা কিছু করতে পারবে না। আমাদের নেতা জনাব তারেক রহমান যখন দেশে ফিরে আসবেন, যখন রাষ্ট্রীয় ক্ষমতা বিএনপি যাবে, এই যে তারা 2-একটা এদিক ওদিক করতেছে, তার পুলিশ দিয়ে তাদের গ্রেপ্তার করানো হবে। এখন তো পুলিশ আমাদের নামও তো রাষ্ট্রীয় ক্ষমতা নেই, সেই কারণে 2-1 দিন বেপরা হয়ে এদিক ওদিক করতে যাচ্ছে, তারপর আমাদের বহিষ্কার করতেছে। এখন যদি মনে করে যে বিএনপি এই কারণেই জনপ্রিয়তা হারিয়ে ফেলবে, কেন, কারণটা কি? আমাদের কি অবদান নেই? আমরা কি মানুষের ক্ষতি করতে চাচ্ছি? আমরা কোন জায়গায় দখল করে যাচ্ছি? জি হাবিব ভাই, আমরা আপনার প্রথম প্রশ্নের উত্তরটা পেয়েছি। কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছে, তার মানে কি তাই আওয়ামী লীগ যে অত্যাচার করেছে, এই যে এত বছর অত্যাচার করেছে, আমি কেন সাজা খেলাম বলেন তো? প্রথম সাজা প্রাপ্ত বাংলাদেশে আমি হয়েছি বিগত সরকার আমলে। কি কারণে? আমাকে টকশো থেকে ধরে নিয়ে গিয়ে আমার গাড়ি ভাঙচুরের মামলা দিল, সেই মামলা সাজা দিল আমাকে শাহজাহান ভাই, লিঙ্কন, স্বামী, বেলাল, মনিরুল সরকার, 15 জনকে। কি কারণে? যে আমাদেরকে একটু বিরতিতে যেতে হচ্ছে। আর আপনি বলে দিলেন বিএনপি জনপ্রিয়তা কমে যাবে, আর আমি আন্দোলন কেন করব? এটা আমার কথা না, এটি আলোচনায় উঠে এসেছে হাবিব ভাই। আমি একটু বিরতিতে যেতে হচ্ছে আপনার কাছে। আমার আরেকটি প্রশ্ন ছিল যে বিএনপি কি আন্দোলনে যাবে কিনা, সেই প্রশ্নে আমার আসবো, একটু বিরতিতে যেতে হচ্ছে আমাকে। বলি, আমরা আন্দোলন কেন যাবো বলেন তো? এই সরকার তো আমাদের সরকার, আমরা আন্দোলন করেছি। আমাদের এই আন্দোলনের সময় 5,000 5,500 মানুষ আমাদের গ্রেপ্তার হয়েছে। আমাদের দলের একেবারে ডাইরেক্ট কর্মী, তারা সমর্থক কর্মী 500-700 তারা শহীদ হয়েছে। মোট 1500 শহীদ হলে অর্ধেকের বেশি বিএনপির নেতা কর্মীরা শহীদ হয়েছে। সেই রক্তের বিনিময়ে আমরা যে সরকারকে নিয়ে আসলাম, সেই সরকার বিরুদ্ধে আমি কেন আন্দোলন করতে যাব? আমরা বলছি যে আন্দোলন কেন আমাদের করতে হবে, আন্দোলন যেতে হতে পারে, কেন হবে বলেন আপনি? আমরা তো এমন কিছু অন্যায় কিছু আবদার করিনি। আমরা গণতন্ত্রের পক্ষে, আমরা কেন গণতন্ত্রের কথা বলবো না বলেন তো? আমরা বুঝতে পেরেছি, আমাদেরকে একটি বিরতি নিতেই হচ্ছে হাবিব ভাই। আমি আবারও আপনার কাছে আসবো, একটি বিরতি নিতেই হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, আবারও ফিরছি আমরা আলোচনায়, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শামীম রেজা এবং জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। বিরতিতে যাবার আগে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। হাবিব ভাই বেশ কিছু বিষয় বলছিল যে কেন তারা জনপ্রিয়তা কমতে থাকবে, কেন তারা আন্দোলনে যাবে। আপনি এই বিষয়ে কি বলছেন আসলে? না, আমি দেখেন আপনাদের এই শোতে এর আগে কয়েকবার এসেছিলাম। সেটাই হচ্ছে যে দেখেন, আগস্ট পরবর্তী যে নতুন বাংলাদেশ হয়েছে, যে পরিস্থিতি, এইরকম অভিজ্ঞতা বাংলাদেশের পূর্বে 54 বছরের রাজনীতিবিদ বলেন, প্রশাসন বলেন, কিংবা কারোই এই ধরনের এমনকি বুদ্ধিজীবী কারোরই কিন্তু এই অভিজ্ঞতার
মধ্যে হয় না আসলে, মানে এটা খুবই ডিফারেন্ট একটা সময়ের আমাদের সামনে আবির্ভূত হয়েছে। সেই বাস্তবতায় কিন্তু ছাত্ররা তাদের পক্ষ থেকে বারবার একটা বলেছিল যে এই বাস্তবতায় হচ্ছে আসলে আমাদেরকে সকল অংশীজন, আন্দোলনের যত স্টেক হোল্ডার আছে, বিভিন্ন শ্রেণী পেশার অংশীজন, রাজনৈতিক দলের অংশীজন এবং একই সাথে ছাত্রদের 2-3 জন প্রতিনিধির সমন্বয় এটা জাতীয় গভর্নমেন্টের বিষয়ে কিন্তু বলেছিল। এই বাস্তবতার প্রেক্ষিতে কিন্তু সেটা আগস্ট পরবর্তী সময়ে বলেছিল এবং সরকার গঠনের আগের দিনও আপনি দেখেছেন যে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বইয়ে উল্লেখ করেছেন, কিংবা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে মিটিং, সেই মিটিংয়ে আমি নিজেও ছিলাম। তো ফলে যে বিষয়টি হচ্ছে যে সেই বাস্তবতা যেটা হলো যে বিএনপি পরবর্তীতে বলল যে না, তারা জাতীয় সরকার না, যারা উপদেষ্টা পরিষদ আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হোক, এবং প্রত্যেকটি নাম ধরে ধরে হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। তিনি যার বিষয়ে খুব জোরালো আপত্তি দিচ্ছেন তার নাম আসে নাই। তাহলে এখন যদি যখন তাদেরকে মানে এই যে তারা পারবে না, কারণ এইরকম সিচুয়েশন তো বাংলাদেশে কখনো হয় না, মানে এই অভিজ্ঞতাটা কখনোই কেউ কোনো সময় দেয় না। ফলে আমাদের প্রস্তাবটাই ছিল যে রাজনীতিবিদ, সিভিল সোসাইটি এবং একই সাথে ছাত্ররা যারা আন্দোলনে ছিল তাদের কিছু নিয়ে একটা সম্মিলিতভাবে প্রচেষ্টা করা। কিসের জন্য? দেশের জন্য। দেশের অর্থনীতিটাকে ঠিক করা, আইন শৃঙ্খলা যে পরিস্থিতি ছিল, রাজনৈতিক দলগুলো অত সম্মিলিতভাবে দেশের দায়িত্বটা নেব। এই যে এখন বিএনপি যে বলতেছে যে ধরেন একটা নির্বাচন দেন, দ্রুত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন, উপদেষ্টা পরিষদ ব্যর্থ, তাহলে এই যে ব্যর্থ হবে সেটা তো আমরা আগেই পূর্বে আপনাদেরকে বলেছিলাম যে এটা সম্মিলিতভাবে দায়িত্ব নেন। বিএনপি তখন কেন একসাথে এই দায়িত্বটা নিজের কাঁধে নিতে চেল না? তারা কি এই দায়িত্বর জায়গা থেকে নিজেকে কি সরিয়ে রাখতে চেয়েছে? অর্থাৎ সরকার গঠন হবে, সরকার কাজ করবে, যত ব্যর্থতা হবে সরকার উপর দিয়ে চলে যাবে, কিন্তু সরকারের সফলতার মাধ্যমে শুধু আমরা একটা নির্বাচন করে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে পুরো ক্ষমতা যাবে। এই দায়িত্বটাই তো সে নিতে পারতো রাষ্ট্রে। কারণ রাষ্ট্র যে ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে, সেই ক্রাইসিসটাকে মোকাবেলা করার জন্য, ক্রাইসিসটাকে সমাধান করা সবার সম্মিলিত দরকার ছিল। এটা তো শুধু আমরা এখন না, সে 5ই আগস্ট থেকে বলে আসতেছিলাম। তাহলে সেটা যখন আপনি হচ্ছে একজন যাদের উপরে আপনি নিজেই বুঝে শুনে তাদের উপর দায়িত্ব দিয়েছেন, আবার আপনিই এখন বলতেছেন যে তারা আসলে অযোগ্যতা করতেছে, তারা পারতেছে না, তাহলে এই জিনিসটা তো আগে থেকেই আমরা বলতেছি। তাহলে আপনি যেটা এখন 6 মাস পরে এসে বলতেছেন, আমরা তো বলতেছি আরো 6 মাস আগে থেকেই। তাহলে এই যে রাষ্ট্রের সমস্যা সমাধানের ক্ষেত্রে যে পূর্বের দূরদৃষ্টি থেকে দেখতে পাওয়া এবং তাকে হচ্ছে আইডেন্টিফাই করে সমাধানের পথ দেওয়া, আমি তো মনে করি বিএনপিও জানতো যে তারা সরকার আসলে 6 মাস বা 1 বছরের বেশি চালাতে পারবে না। কারণ হচ্ছে তাদের সেই অভিজ্ঞতা এইরকম বাস্তবতার মধ্যে দিয়ে নাই। ফলে তারা কি এটা কি একটা ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টি করছেন কিনা, 5ই আগস্ট জাতির সাথে ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টি করছেন কিনা, সেই প্রশ্নটা আমরা রেখে গেলাম। এই প্রশ্নের উত্তর হয়তো হাবিব ভাই দিবেন। আমি দুজন রাজনীতিবিদ দুই জায়গা থেকে তাদের জায়গা থেকে কথা বললেন, আমি এর বাইরে থেকে একটি প্রশ্ন নিরপেক্ষ জায়গা থেকে আপনার কাছে রাখতে চাই, যেটি হচ্ছে যে 8 মাস হয়ে গেছে সরকার দায়িত্ব নিয়েছেন, এর মধ্যে অনেক কথা হয়েছে, অনেকগুলো কমিশন হয়েছে সংস্কারের ব্যাপারে। আপনি আসলে কতদূর দেখেন, মানে অগ্রগতিটা কি দেখেন সংস্কারের এ পর্যন্ত? দেখুন, তার আগে আরিফ যে প্রসঙ্গটা তুলেছে, আজকে হয়তো আমরা আলোচনা করছি না, কিন্তু এই বিষয়টা রাজনীতিরও একটা ইতিহাস আছে এবং সেটা বারবার আমাদের টানতে হয়। সেটা হয়তো কোনো এক সময় আমাদের করতে হবে, যে আমরা আমাদের মতামতের ভিত্তিতেই তো করেছিলাম। এবং আপনার মনে আছে যে মাঝে কিন্তু এক পর্যায়ে আমরা বিভিন্ন আলোচনায় পাবলিক ফোরামে বলা শুরু করেছিলাম যে যদি কেউ ভালো পারফর্ম না করেন তাহলে আমরা নতুন লোক দিই। হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু ঘটেনি, কিছু দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে। এবং এখন যদি আপনি সরকারের আকার দেখেন, সেটা কিন্তু মোটেই ছোট না। মানে মূল দায়িত্বের পাশাপাশি তাদের উপদেষ্টা, তাদেরকে বিশেষভাবে অ্যাসিস্ট করা, বিশেষ পদমর্যাদার সংখ্যা কিন্তু প্রায় একটা নিয়মিত সরকারের মতোই একটা বড় আলোচনা। সুতরাং আমরা তো আজকে করছেন আলোচনা, কিন্তু আমি আরিফের বক্তব্যটা খুব গুরুত্ব দিয়ে নিলাম যে ভবিষ্যতে কখনো সুযোগ হলে আমরা নিশ্চয়ই সেটা আলোচনা করব। আপনি যে প্রসঙ্গটা তুলেছেন, আমি যদি 3টা ভাগ রাখি, দেখুন, সংস্কার, একটা নির্বাচন, একেবারে প্রতিদিন আমরা একই কথা বলছি, আর নতুন রাজনীতি। আমার মনে হচ্ছে যে আমাদের বক্তব্যগুলো দেওয়ার ক্ষেত্রে একটা ব্যবস্থাপনা প্রয়োজন, যে সরকার কি বলছেন, কোন প্রেক্ষিতে কখন বলছেন, তারও একটা আমার মনে হয় যে নিজেদের একটা মূল্যায়ন করা প্রয়োজন। কারণ প্রতিটা বক্তব্য যে অভিঘাত তৈরি করে, সেটা যতটুকু না সরকার বোধ করেন তার থেকে কিন্তু বাকিরা বোধ করেন। সরকার একটা বিষয় জায়গা আছেন, যে ধরনেরই সরকার হোক, অন্তর্বর্তীকালীন হোক আর আমাদের ইলেকশন প্রসেসে না, ভাই সরকার তো তারাই তো বাংলাদেশের এখন প্রতিনিধিত্ব করেন, আমাদের সরকার সেটা। কিন্তু তাদের প্রতিটা কথার যে প্রভাব পড়ে আপনার উপর, আমার উপরে, আরিফদের উপরে, কিংবা হাবিব ভাইদের উপরে বা সাধারণ মানুষের উপরে, সেটা তারা বোধ করেন কিনা।
অতএব কিভাবে বলা হচ্ছে, কি ভিত্তিতে বলা হচ্ছে, সেটা আমার মনে হয় একটা পুনর্মূল্যায়ন প্রয়োজন। এখন সংস্কারের কথা আমি আগের কথাতেই ফিরে আসি। আপনি বলছেন যে একটা কমিশন কাজ করছে, যারা প্রত্যেককে সমন্বয় করছে, আগামী একটা নির্দিষ্ট সময়ের মধ্যে 1-2 মাসের মধ্যে আমরা একটা কাঠামো পেয়ে যাব। দলগুলো প্রত্যেকের মতামত দিয়েছেন, সেটা প্রায় প্রকাশ্য, এটা জানা যায়, তারা তো গোপন রেখে এটা দেননি। তো এরকম একটা পরিস্থিতিতে কি এই কথাটা বলা যেত না যে একটু আমরা ওই পর্যন্ত দেখি যে কোন কোন বিষয় একমত হলো? আমরা তো ধরে নিচ্ছি যে কিছু সংস্কার যেটার ব্যাপারে প্রায় সকলে একমত, সেগুলো এক্সিকিউটিভ অর্ডারে করা যাবে, নির্বাহী আদেশে করা যাবে, না হলে যদি অর্ডিন্যান্সের প্রয়োজন হয় অর্ডিন্যান্স জারি করা যাবে। এবং এরকম ক্ষেত্রে আমাদের পূর্ব অভিজ্ঞতা বলে যেমন সরকারই হোক না কেন, সাধারণত যেগুলো জনগুরুত্বপূর্ণ, যেটা নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয় না, সেটা নির্বাচিত সরকার এসে এন্ডোর্স করে, সেটা আইনে পরিণত করে। আর যদি গ্রহণ নাও করতে পারে, সেটা অন্য কোনো বিধিবিধানের মাধ্যমে সেটা নিষ্পন্ন করবার চেষ্টা করে। এটা আমাদের 1-11 পর অভিজ্ঞতা আছে। যেমন ধরুন, জনপ্রিয় উদাহরণ দেওয়া যায়, জিয়া রহমান সাহেবের সময় প্রচুর এরকম বিধিবিধান তৈরি করা আছে, পরে কি এরশাদ সাহেব এসে বাতিল করেছে, বা আওয়ামী লীগ সরকার এসে বাতিল করেছে? এরকম আপনি কত এই মুহূর্তে বলতে গেলে শত থেকে হাজার আপনি উদাহরণ দিতে পারবেন। আবার বিগত সরকার যা করে গেছে, আপনি কি কালকে গিয়ে সব করবেন? যদি আরিফের দল কোনোদিন ক্ষমতায় আসে, যে এখন 100 ভাগ বাতিল করলাম, এটা তো রাষ্ট্রের জনগণ করেছেন, তাদের প্রতিনিধিরা করেছেন, এটা ওই ব্যাখ্যায় বলা যাবে না যে সব বাতিল 100 ভাগ। সুতরাং এই প্রক্রিয়া তো উন্মুক্ত আছে। তো সেইটার আগে আমরা ডিবেটটা শুরু করে দিচ্ছি যে এই সময় না এই সময়, এটা তো অবশ্যই অনিশ্চয়তা। এবার একটা খুব এমনি সাধারণ কথা বলি, নির্বাচন সাধারণত শীতকালে হয়, এটা 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 মৌসুমী বায়ুর দেশ, বা এটা জল বৃষ্টির দেশ। এখানে বর্ষাকালে নির্বাচন হয়? দেখেছেন কখনো বর্ষাকালে নির্বাচন হতে? তাহলে তো বলতে হবে যে ঢাকায় বসে আপনি নির্বাচন দেখেন। তীব্র গরমেও বাংলাদেশের তীব্র গরমে লাইনে দাঁড়িয়ে, এটা যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের নির্বাচন না যে পোস্টাল ব্যালট দেওয়া যায়, অনলাইনে ভোট দেওয়া যায়, যে কোনো জায়গায় গিয়ে আপনি ভোটটা দিয়ে আসতে পারেন। আমাদের নানান নিরাপত্তার কারণে নির্দিষ্ট কেন্দ্রের বাইরে আমরা ভোট অনুষ্ঠান করতে পারি না। এটা এত সহজ না। যারা নির্বাচন করেন তারা জানেন বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে, অবকাঠামোর অনেক উন্নতি হয়েছে। নির্বাচন ব্যাপারটা এমন না যে একবারে জল কাদা বর্ষার বাইরে গিয়ে আপনি করবেন। ওটাও তো একটা বড় মৌসুমও তো একটা বড় জিনিস। তো সেই হিসাবে আমরা সাধারণত একটা ধরি, আমি কথাটা বলছি। তো যদি একটা তালিকা পাওয়া যায় মে জুনের মধ্যে, এবং আমরা যদি বলেও রাখি যে ঠিক আছে আমরা একটা রাখছি ডিসেম্বর টার্গেট, কিন্তু দেখেন যদি আপনারা মেজর পয়েন্টে একমত না হতে পারেন, তাহলে কিন্তু আমাকে একটু বিয়ন্ড ডিসেম্বর যেতে হতে পারে। আপনি তো বারবার বলছেন ডিসেম্বরেও তফসিল ঘোষণা করলেও ফেব্রুয়ারিতে করতে হবে, ফেব্রুয়ারিতে করলে মার্চ এপ্রিলে করতে হবে। এটা তো যে কোনো বাংলাদেশের নাগরিকই জানেন। তাহলে এত অস্পষ্টতা তৈরির দরকারটা কি? দ্বিতীয় আসেন, আপনি যদি নির্বাচনে একটা তারিখ দেন, কোনো কারণে সেটা না হয়, তা থেকে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। তাহলে অসুবিধাটা কি? যদি রাজনৈতিক স্থিরতার জন্য, আমাদের মানসিক স্থিরতার জন্য এবং সংস্কারে আমাদের মনস্তত্ত্বটাকে আবার ফিরিয়ে আনার জন্য, ভাই এনসিপি দল তৈরি করেছে, বিএনপি পুরনো দল, এনসিপি যদি ভেঙে কালকে আরো একটা দল হয়, পরশু আরো একটা হয়, অসুবিধা তো কোনো কিছু নেই। কিন্তু সংস্কারের প্রশ্ন আমরা এক থাকতে পারলাম না, সেটা আমাদের জন্য বেদনাদায়ক। তো সেক্ষেত্রে যদি সংবিধান এবং এরকম 2-1টা প্রতিষ্ঠানের ব্যাপারে আমরা আটকে যাই, সেটা তো আলোচনার বাইরে যাচ্ছে না, সেটা তো করা যাবে। তাহলে এইটুকুকে আমরা বলতে পারতাম না যে আমরা একটা তারিখ রাখি, বা একটা সম্ভাব্য সময় রাখি তফসিল ঘোষণা করার, এবং যদি আপনারা বড় সংস্কার এর মধ্যে না আসতে পারেন, তাহলে আমরা একটু টাইম নেব। এখন বড় সংস্কার আবার আসি, আপনি কি বড় সংস্কার 6 মাসে করতে পারবেন কোনোদিন? আমরা তো একবারও আলোচনায় বলছি না যে ধরেন ইস্তেহার দেবেন আরো পরে, নির্বাচন তফসিল দিলে সবাই ইস্তেহার দেবেন। কিন্তু আমি কি জোর করে এনসিপিকে এখনো বলতে পারছি যে ভাই তোমার কার্যক্রমটা বলো? এই যে কমিশনগুলো আছে, ধরুন 6টা প্রধান কমিশন, আমি তো এনসিপির কাছে বিশেষ করে জানতে চাই, আমাদের বিএনপির কাছে জানতে চাইবো না, এটা পুরনো দল, তার অন্য ইন্টারেস্ট কাজ করে, তার কাছে তো আমি জানতে চাইতে পারি যে এই যে 6টা বিষয়, সেই 6টা বিষয় আপনার দলের অবস্থান কি? আমি তো মনে করি না যে একেবারে কমিশন যা বলেছে হুবহু এনসিপি তাই করবে, সে তো সেটা করতে বাধ্য না। এটা তো কমিশনের সুপারিশ, এই সুপারিশ কি হয়? আপনি প্রত্যেকটা চিন্তা করেন, এই সুপারিশ সারা পৃথিবীতে সুপারিশ করা হয়, তার হয়তো 50% হবে, 1/3 হবে, এনসিপি নিজের একটা অবস্থান থাকবে, সেখানে বিএনপির একটা নিজের অবস্থান থাকবে। আমরা তো ওই আলোচনায় কেউ যাচ্ছি না যে ভাই আপনি আপনার এজেন্ডা নিয়ে মাঠে নামেন, যে এটার ব্যাপারে আপনার বক্তব্য কি। সুতরাং আমি মনে করি না এটা ডান দিক, বরং বিভিন্ন বক্তব্যগুলো দ্বন্দ্ব তৈরি করছে। এবং এটাও ঠিক না যে নির্বাচনে যাওয়ার জন্য কেউ ব্যাকুল হয়ে গেছে, যে আর্লি ইলেকশন চাচ্ছে। আপনার মনে রাখতে হবে যে আমাদের মতো দেশে যে রাজনৈতিক অস্থিরতা, আমি আরিফের ওই কথাটা গ্রহণ করছি যে এই পরিস্থিতিতে তো ভাই আমরা কেউ কোনোদিন পড়িনি। আগে 90-এর আন্দোলন, তারপর কেয়ারটেকারের, এটা এক জিনিস না। বা আমরা যত পরিস্থিতি রাজনৈতিক, বাংলাদেশ কেন, দক্ষিণ এশিয়ার সবখানে যদি যাই, নেপালে ট্রানজিশন গেছে, শ্রীলঙ্কায় ট্রানজিশন গেছে, এই দুটো তো বড় উদাহরণ দেওয়া যায় যে যারা একেবারে সংবিধান নতুন করে অবস্থানে যেতে হয়েছে, যুদ্ধ বিগ্রহ চলেছে। ভারতের উদাহরণ না দিলাম, পাকিস্তান উদাহরণ না দিলাম। তো সেক্ষেত্রেও এটা তো ভাই একটা প্রসেসের মধ্যে দিয়ে আলটিমেটলি আপনাকে আসলে এই প্রসেস আমরা দেখিনি। যে কারণে নির্বাচনটা জরুরি এই জন্যে যে আমাদের 15 বছরের নির্বাচনী কাঠামো ভেঙে গেছে।
তরুণ নেতৃবৃন্দও বলছে যে দেখেন ওই প্রতিষ্ঠানেরও কাঠামো পুনর্নির্মাণ প্রয়োজন। তো তাই যদি হয় তাহলে নির্বাচন এবং সংস্কার তো প্রতিদ্বন্দ্বিতা করছে না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এইটাকে আপনি নেগেট করবেন, এখানে অস্পষ্টতা তৈরি করবেন, তাহলে সংস্কার তো আপনার 6 বছর 10 বছরও আপনার কোনোদিন আপনি বাস্তবায়ন করতে পারবেন না। জি, আপনার কথা বুঝেছি, আপনি খুব পরিষ্কার করে বলেছেন আর কি। আমি হাবিব ভাইয়ের কাছে আরেকটি বিষয় জানতে চাই। আপনাদের স্থায়ী কমিটির সদস্য যিনি সালাউদ্দিন আহমেদ একটি কথা বলেছেন যে প্রশ্ন তুলেছেন যে কাদের সুবিধা দিতে আসলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের তারিখ মানে শিফট করা হচ্ছে, একটি প্রশ্ন তুলেছেন। না, প্রশ্ন তোলা তো খুবই স্বাভাবিক। আমি তো প্রথমেই বলেছি, আমি কব বড় হব, কব শক্তিমান হব, তখন আমার মল্লযুদ্ধ শুরু হবে। তো এরকম তো কিছু আছেই। এখন কিছু দল আছে স্বাভাবিকভাবেই, তাদের আমি ছোট করছি না, তারা নতুন দল, তারা তো চাবেই একটু শক্তি অর্জন করতে, সময় তারা চাবে, তারা তো চাওয়ার ভিতরে দোষ দেখি না, চাইতেই পারে। জামাত ইসলাম তারা মনে করছে, সরাসরি বললাম, এই মুহূর্তে নির্বাচন করলে তারা খুব একটা ভালো করতে পারবে না। এই মুহূর্তে নির্বাচন করলে আপনি চান আর না চান, বিএনপির জনপ্রিয়তা যতই কমুক না কেন, অন্য দল যখন এখনো সুসংগঠিত হয়নি, এনসিপি এখনো রেজিস্ট্রেশন হয়নি, এই মুহূর্তে নির্বাচন হলে তারা খুব ভালো করবে এমন আশা তারা নিজেরাও করে না, যে কারণে তারা সময় চাইতেই পারে। কিন্তু আমরা চাই বলে আমাদেরকে ধমক দেওয়া হবে, স্থানীয় সরকার নির্বাচন আগে কোনো নির্বাচন হবে না, তারপরে আর একটা কি নির্বাচন বলে, সেই নির্বাচনে কোন নির্বাচন হবে না, সেকেন্ড লিবারেশন না কি বলে একটা, এই যে যে নতুন বাংলাদেশ, বাংলাদেশ নতুন না, আমরা একটা নতুন গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি। আমরা তো 90 সালে আন্দোলন করেছিলাম, তখন কি বলেছি এটা দ্বিতীয় হলো যুদ্ধ হলো, এর সাথে ভিতরে 9 বছর আমরা যুদ্ধ করেছিলাম। সেই যুদ্ধ সরাসরি নির্দেশে কজ দেখিয়ে যুদ্ধ করেছিলাম। আমরা আহত হয়েছিলাম, হাসপাতালে গেছিলাম, মারা গেছে কত মানুষ, শহীদ হয়েছে কতজন। এখন কথা হলো যে এই যে শামীম রেজা খুব সুন্দর হয় বলেছেন যে হ্যাঁ একটা ডেট দিতেই তো পারে, সে ডেট চেঞ্জ করলে সমস্যাটা কি, হতেই তো পারে, চেঞ্জ হতেই পারে পরিবর্তন। আপনি কোনো দিনই আপনি আমরা রোজা রাখার আগে চাঁদ দেখার জন্য বলেছি, চাঁদ অমুক দিন উঠতে পারে, ওই দিন না উঠলে পরের দিন উঠে। এটা তো একটা আগে থেকে তো বলে দেয় মাস শেষ একটা নির্বাচন, এটা সে হবে খুব স্বাভাবিক। এখানে একটা নির্বাচন দিতেই পারে, ঠিক আছে। এই যে আজকে কি, আজকে হলো এপ্রিলের 16 তারিখ, এই যে ঝমঝমা বৃষ্টি হচ্ছে, বলেন তো সামনে সুন্দরভাবে বলেছেন, রোদ বৃষ্টি এর ভিতরে বৃষ্টি হতে অনেক দিন পর মানুষ ভোট দিতে পারবে। দীর্ঘ 7.5 বছর মানুষ ভোট দিতে পারেনি, সেই মানুষগুলি ভোট দেওয়ার আকাঙ্ক্ষা তাদের ভিতরে তীব্র। সেই মানুষগুলি ভোট দিতে যাবে, হঠাৎ বৃষ্টি, রোদে বৃষ্টিতে ঘেমে চুরে দেখা যাবে ভোটারই উপস্থিত হতে পারলো না। তাহলে এই যে দীর্ঘদিনে তাদের যে একটা ইচ্ছা পূরণ হলো না এবং দলমত সঠিক মতো যাচাই হলো না, এটা খুবই স্বাভাবিক। যে কারণে ডিসেম্বর জানুয়ারির দিকে নির্বাচনটা হয়। একবার নির্বাচন হয়েছিল, জুনে হয়েছিল, সেটা বিএনপি নেত্রী দেশটিতে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেয়ে সংযোজন করার মধ্য দিয়ে মার্চে আন্দোলনটা হয়েছিল, যেখানে জুন মাসে নির্বাচনটা হয়েছিল। এখন তো তা না। এখন কথা হলো যে আমাদের তো পরিষ্কার বক্তব্য যে আমাদের কারুর প্রতি আমাদের কোনো অনীহা নেই, অভিযোগ নেই। শামীম রেজা সুন্দরভাবে একটা কথা বলেছেন, আমরা শুধু অন্য দলের দোষ খুঁজতেছি। আমি কি করবো, আমার কি এজেন্ডা, আমার কি গঠনতন্ত্র, এইগুলি নিয়ে আমরা কিন্তু ভাবতেছি না। ওই দেখা যায় জামাত ইসলামের বিএনপির দোষ খুঁজে বেড়াচ্ছে। জামাত ইসলামকে একবার বলছেন যে আমরা স্বাধীনতা যুদ্ধের সময় ভুল করেছি, আমরা স্বাধীনতা যুদ্ধের সময় বিরোধিতা করেছিলাম, আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা মানুষ হত্যা, বাড়ি জ্বালানোর সাথে রাজাকার সৃষ্টি করেছিলাম, তারা কি বলছে? তা না বলে বিএনপি ওই কোথায় একটা গন্ডগোল হলো, বিএনপির 51 জন মারা গেল আপনার ইয়ে মাসে 8 মাসে, এটা হিসাব হচ্ছে। আরে বাবা, 8 মাসে কত মানুষ মারা গেছে, এই বিএনপি না, এমনি সাধারণ মানুষ কত খুন হয়েছে তার হিসাব আছে। এইটাই বড় হিসাব হয়ে গেছে। আরে বিএনপি, হ্যাঁ এটা খুব স্বাভাবিক, রাষ্ট্রীয় ক্ষমতা যখন বিএনপি আসবে আল্লাহর ইচ্ছায়, তখন এগুলো টাইট দেওয়া খুব সমস্যা না। তখন এক কথা পুলিশকে বলে, এখন তো পুলিশ কারোর কথা শোনে না। পুলিশ এখনো আওয়ামী পুলিশ আছে, এখনো পুলিশ মিথ্যা মামলা দেয়, এখনো পুলিশ গায়েবী মামলা দেয়, এখনো পুলিশ যাকে মামলা ধরার কথা তাকে ধরে না। তারা সেখানে কোন কিছু বিনিময়ে আওয়ামী লীগের লোকেরা ঘুরে বেড়াচ্ছে, এত মানুষ ঘুরে বেড়াচ্ছে, গ্রেপ্তার হচ্ছে একজনও। আওয়ামী লীগের আমলে কয়েকশো মানুষ নিহত হয়েছে আওয়ামী লীগ নিজেদের দ্বারা। একটা মানুষের মামলা আছে, সেই মামলা ধরে কি পুলিশ গ্রেপ্তার করতেছে? তা করতেছে না। অথচ বিএনপি যদি কোথাও বিএনপির মধ্যে আভ্যন্তরীণ জোরদার দেখা যায়, আমরা চাই না এটাও, সেখানে কি মামলা নিচ্ছে, ধরে নিয়ে আসতেছে সেখানে। এটা বুঝতে হবে। আমাদের যে সমস্ত যারা বলেন
যে আরো পরে নির্বাচন হলে বিএনপি জনপ্রিয়তা কমে যাবে, তারা কি একবারে ভাবছেন এই পুলিশ আওয়ামী পুলিশ, এই প্রশাসন আওয়ামী প্রশাসন? তাই যদি না হবে, পৃথিবীর সৃষ্টি হওয়ার পর 6টা মামলার আসামি, 2টা মামলা হত্যা মামলা, রিমান্ড চলাকালীন সময় সাবের হোসেন চৌধুরী কিন্তু জামিন দিয়েছে। মাহান্নান সাহেব মন্ত্রী ছিলেন, তারও কিন্তু জামিন হয়েছে রিমান্ড চলাকালীন সময়। সম্ভবত সাবের হোসেন তো রিমান্ড চলাকালীন সময় 6টা মামলা 2টা মার্ডার কেস জামিন। পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোন ঘটনা ঘটেছে? এই প্রশাসনকে এই যে বর্তমান যে সরকার, তার না, মোটেই না। এই প্রশাসন এখন আওয়ামী প্রশাসন। যতদিন যাবে আওয়ামী লীগের লোকেরা আস্তে আস্তে তারা মাথা বের করে সামনের দিকে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে। পার্শ্ববর্তী দেশ ফসলি বলে তারা বসে নেই, তারা বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে, ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের সমস্ত লোকজন এখন ভারতে, সমস্ত এমপি মন্ত্রীরা ভারতে, এই দেশে কেউ নাই। সেখান থেকে তারা বসে গুটি চালতেছে। আমরা যদি বলি এই সরকারকে, যদি আমরা বলি আমরা সরকারের বিরুদ্ধে চালন করতেছি না। আমার ভাই বললেন যে আমরা তখন বলেছিলাম এটা হলো কি ডিসঅনেস্টি একটা, এটা ঠিক না। এই কথাটা বলাটা, ভাষাটা আমার কাছে গ্রহণযোগ্য না। এই কারণে জি। আমরা চেয়েছিলাম এই বুথ পরিষদ সদস্য সংখ্যা কয়জন ছিল, এখন কতজন হয়েছে, তারপরে এই হিসাবে উপদেষ্টা হিসাবে, এইটা হিসাবে, সেটা হিসাবে, প্রধান উপদেষ্টা এই সমস্ত নিয়ে এখন তো প্রায় 40 পার হয়ে গেছে মনে হয়, সম্ভবত। জি। রেগুলার সরকার কাজে চলে গেছে। কিন্তু কাজের কাজ কি হচ্ছে? কাজের কাজ যাদের কথা আমরা বলছি, আমরা কি তাদের নির্ধারণ করে দিচ্ছি? জি, আমরা হাবিব কি ভাই, বলেছি আমরা অমুক বুঝতে উপদেষ্টা পেরেছি হোক, আপনার কথা, অমুক আমাদেরকে না শেষ হোক, এটা করতে আমরা হবে। বলেছি? এটা যিনি করেছেন, এটা ডক্টর ইউনূস সাহেব করেছেন, এবং তাকে যারা সাজেশন দিয়েছেন, এই দায়িত্ব তাদের জন্য। এবং তাদের তো নির্বাচন বছরের বছর থেকে সমস্ত সংস্কার কত বছর ধরে করবেন, বিচার কত বছর ধরে করবেন? 1,500 উপর শহীদ হয়েছে, এই শহীদদের বিচার কত বছর ধরে করবেন? একটা মারার কেস শেষ হতে, ফাঁসিতে ঝোলাতে মিনিমাম 12 থেকে 15 বছর লাগে, মিনিমাম লাগে, সময় লাগে। জি, জি, আমরা বুঝতে সময় পেরেছি। লাগে। জি, আমরা আপনি বুঝতে কত পেরেছি শত আপনার কথা। বছর জি, ধরে জি, আপনি হাবিব এদের ভাই। বিচার করবেন, আর কত শত বছর ধরে কত হাজার সংস্কার করবেন? জি, সেই জন্য বলি আমাদেরকে শেষ একটা করতে হবে। নির্বাচনের জি, মধ্য দিয়ে সমাধান হওয়া সম্ভব, দেশটা সামনে দিকে এগিয়ে যেতে পারবে। নতুন দল, পুরাতন যারাই আছে, হ্যাঁ, আবার নির্বাচন হবে একটা, তখন তারা ভালো জি, কাজ করবে, যারা যাবে জি, তারা জি, খারাপ এই কাজ এই করবে, আবার প্রত্যাশা, ক্ষমতায় আসবে। এই প্রত্যাশা আমরা রাখি। আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গেই আছেন। আমাদের শেষ করতে হচ্ছে। আমি আদিবের কাছে জানতে চাই, একেবারে সংক্ষেপেই জানতে চাই, আমার যেহেতু সময় নেই। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বলেছেন, কথাটা আমি সমালোচনাই বলবো, যে দামি দামি অফিসে বসে, এয়ার কন্ডিশন রুমে বসে, দামি দামি গাড়িতে চড়ে, সরকারের বেতন ভাতা সুবিধা নিয়ে যারা সংস্কারের কথা বলছেন, এই সমালোচনা তিনি করেছেন। সম্ভবত আপনাদের দিকে ইঙ্গিত করে বলেছেন নিশ্চয়ই। না, আমাদের দিকে ইঙ্গিত না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে তিনি সম্ভবত সরকার উপদেষ্টা প্যানেলকেই মেবি ইঙ্গিত করেছেন এটা। কারণ আমাদের গাড়ি আছে কার, আমাদের সেন্ট্রাল কমিটি 217 জনের, ছবি আমরা দেখেছি না সম্প্রতি, যে এখানে অফিসের 217 জনের কেন্দ্রীয় কমিটির হয়তো কিছু লোকের, বেশ কিছু জনেরই হয়তো ধরেন আছে, সেটা পূর্বই তার পেশাগত কাজের মাধ্যমে যারা এখানে ডাক্তার থেকে আমাদের এখানে রাজনীতি করতেছেন কিংবা অন্যান্য পেশা থেকে আসেন, তাদের পূর্বের জায়গা থেকে তাদের একটা অবস্থান ছিলেন। আর একটা বিষয় যে একটা সামাজিক ছবি যেটা দিচ্ছেন, এইটা তো হচ্ছে মানে নতুন ছবি কিছু না। আমরা তো আমাদের এখানে রূপান্তরে যে অস্থায়ী যে কার্যালয় যেখানে চলতেছে, সেটা তো সেই গত 6 মান্থ ধরে আপনারা সেখানে যাচ্ছেন, প্রেস কনফারেন্স দেখতেছেন, যে পরিস্থিতি, এটা তো নতুনের কিছু না। এটা হচ্ছে যে একটা ছবি সে দিয়েছেন, সেটাকে নিয়ে হচ্ছে অনেকে নানাভাবে হচ্ছে সেটাকে সমালোচনা করার জায়গা থেকে করেছেন। তো সেটা বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে তিনি যে বলছেন যে এসি রুমে বসে আসলে রাজনীতি না, আমরা বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি আছে, কাঠামোগত যে সংস্কার আছে, সেটার পরিবর্তন চেয়ে আমরা আমাদের এই লড়াইটা গত 7-8 বছর ধরে আমরা এই নতুন রাজনৈতিক ধারাটা চাচ্ছি। শুধুমাত্র এরকম না যে এটা মানে আগস্ট পরবর্তীতে বাংলাদেশে আমাদের অনেকে এখন রাজনীতির সুযোগ পেয়েছে, রাজনীতির বিষয়টা এরকম না। কারণ আমরা যখন আমাদের বুঝ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রবেশের পর থেকে, আমাদের গত 11 সাল 12 সাল পরবর্তীতে যখন আমরা দেখেছি যে 15-16 সালে এখানে জাতি পুরো হোপলেস হয়ে গেছিল, রাজনৈতিক দলগুলো যেভাবেই হোক, আওয়ামী লীগের নিপূরণের কারণে হোক বা নিজেদের সাংগঠনিক দুর্বলতার কারণে, যখন জাতি হতাশ হয়ে গেছিল যে মুক্তি কি, তখন আমরা নতুন একটা রাজনৈতিক ধারা কিংবা রাজনৈতিক পলিসির জায়গা থেকে বলছি। আমরা তো এখন শেষ মুহূর্তে, ফলে আমরা যেটা মনে করি বাংলাদেশের এখানকার
যে শুধু সংস্কার কি শুধু রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার শুধু না, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখানে বড় ধরনের সংস্কার দরকার, রাজনৈতিক সংস্কৃতির একটা সংস্কার দরকার। তাহলে হবে কি যে রাষ্ট্র যদি রাষ্ট্র আকারে দাঁড়িয়ে যায়, তাহলে আপনি সরকারি দলে, বিরোধী দলে, নাকি কোনো দলে নাই, এটা কোনো ম্যাটার করে না। রাষ্ট্রের বিচার বিভাগ, রাষ্ট্রের প্রশাসন যদি রাষ্ট্র আকারে নাগরিককে নাগরিক হিসাবে দেখে যদি মর্যাদা দেয়, তার পরিচয় দিয়ে না যে শামীম স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তাকে আমি এক ধরনের ট্রিটমেন্ট দিবে, ওই রিক্সা চালক তাকে আমি আরেক ধরনের ট্রিটমেন্ট দেব, কিংবা মানে আরিফুল ইসলাম বিরোধী দল তাকে এক ধরনের দিব, বিএনপির যে তাকে এক ধরনের, এই ধরনের আচরণ থেকে যখন রাষ্ট্র বিরত থাকতে পারবে, অর্থাৎ প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে থাকতে পারবে দলের ঊর্ধ্বে ওঠে, তখন হচ্ছে আপনার এই ধরনের রাষ্ট্র তখন গড়ে উঠবে। জি, অধ্যাপক শামীম রেজা, একেবারে খুব সংক্ষেপে, আমাদের সময় শেষ হয়ে গেছে। যদি একেবারে এক লাইন করে বলি, একটা হলো যে আমরা আবার ব্লেম গেম শুরু করেছি। আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর একটা সিদ্ধান্তে আসতে হবে যে একজন আরেকজনের চরিত্র বিশ্লেষণ বন্ধ করতে হবে। কারণ এক এক রাজনৈতিক দলের এক এক রকম এজেন্ডা, এক এক রকম ম্যাচুরিটি, এক এক রকম অভিজ্ঞতা, তারা তাদের মতো কাজ করুক। আমাদের বরং চাইতে হবে যে আপনার সংস্কারটা কি। আমরা ছেলেবেলা স্কুলে পড়তে কৌতুক করে বলতাম যে একটা দুর্ঘটনা ঘটেছে, তো একজন মানুষ আর একজন পুলিশ মারা গেছে। আমরা বুঝতাম না, ভাবতাম মানুষ আর পুলিশ বোধহয় ভিন্ন পরিচয়ের বিষয়। এখন যখন 31 জন বা 61 জন মারা গেছেন, তার একটা পরিচয় আছে একটা রাজনৈতিক দলের, সেটা কিন্তু সিরিয়াসলি নিতে হবে। তিনি অবশ্যই মানুষ, তিনি অবশ্যই নাগরিক, কিন্তু একই সঙ্গে আপনার দলেরও কর্মী। তার মানে আমি তার সঙ্গে একমত যে দলের সংস্কারের কথা আমরা কিন্তু কেউ বলছি না। আবার এবার আসুন যে এই মুহূর্তে আমরা যে দ্বন্দ্বে আছে, নির্বাচন বরং সংস্কার, এটা যত দ্রুত সম্ভব নিরসন করতে হবে। কারণ সংস্কার করতে হবে এবং আমাদের চাপ সৃষ্টি করতে হবে, প্রত্যেকটা দল সংস্কার করবে। ধরুন জুলাই অভ্যুত্থানের পরে তারেক রহমানের যে বক্তব্যগুলো শুনছি, বিএনপির যে আরও আমি বলতে পারি যে রিভাইজড যে বক্তব্যগুলো আমরা শুনছি, তাতে তার যদি 50% বাস্তবায়িত হয়, সেটা বিরাট ব্যাপার। আমাদের মতো একটা গ্লোবাল সাউথের দেশে যদি এর বিরাট অংশ করি। আবার নতুন যে দলগুলো গঠিত হয়েছে, এটা একেবারে হাইপোথেটিক্যাল মনে হতে পারে, তারা একেবারে অব্যবহিত সময়ের মধ্যে একটা নির্বাচন হলে কতটুকু ভালো করবেন সেটা নিয়ে অনেক গাণিতিক বিশ্লেষণ থাকতে পারে, কিন্তু তারা যে সম্ভাবনা তৈরি করেছেন, সেই সম্ভাবনা যদি তারা একটা দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখেন, ধরুন তাদের গড় বয়স যদি 25 থেকে 30-এর মধ্যে হয়, তার মানে তারা আরও অন্তত 3 দশক একটা সক্রিয় সময় পাবেন বাংলাদেশের জন্য। তাকে তো এমন না যে কালকে দেশ পরিচালনার দায়িত্ব, কালকে তাকে নির্বাচনে জয়লাভ করতে হবে। সুতরাং তার কাছে আমাদের একরকম প্রত্যাশা। এখন তারা যদি বিএনপির তত্ত্বতালা শুরু করে, আর বিএনপি যদি বলে ভাই বলে ডাকো যদি দেবো গলা টিপে, যে আমি অনেক বড় কিছুতে আমার দিকে তাকালি কেন, সেটাও আবার ঠিক হবে না। সুতরাং যে যার জায়গায় অবস্থান করুক, যে জায়গার কাজে লাগুক, সেইটা না, এটা কথার কথা বলছি। কিন্তু আমার শেষ কথাটা হলো নির্বাচনী প্রশ্নে অস্পষ্টতা যত কম তৈরি করা যাবে, তত সামাজিক অগ্রগতি, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ভালো। এই সরকার অর্থনৈতিক যে সংস্কার শুরু করেছেন, তার অনেকটা কিন্তু ভালো ফলও আমরা পাচ্ছি, হয়তো কোনো কোনো ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন আছে। এইটা যদি আপনি কেবলমাত্র বলেন পুনরুদ্ধারে আপনি সন্তুষ্ট, তাহলে কিন্তু ভুল। এটা তো ধারাবাহিকতা রাখতে হবে। কিন্তু রাজনীতি যদি অস্থির হয়, রাজনৈতিক দলগুলো যদি অসহিষ্ণু হয়ে ওঠে, সহযোগিতার মনোভাব থেকে সরে আসে, তাহলে কিন্তু আপনি অর্থনৈতিক সংস্কারকে টিকে রাখতে পারবেন। সবাইকে কিভাবে একটা প্ল্যাটফর্মে সংস্কার নির্বাচনের প্রশ্নে এক জায়গায় আনা যায়, আমার মনে হয় সেই প্রচেষ্টাই আমাদেরকে করতে হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। হাবিব ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি অনেক ভালো ভালো কথা বলেছেন, অনেক বিষয়ে পরিষ্কার করেছেন। একটা কথা বলার সুযোগ আছে কিনা? জি হাবিব ভাই। কথাটা হলো আমার এই যে শামীম রেজা একটা ভালো কথা বলেছেন যে নতুন যে দল, এই মুহূর্তে তাদের ক্ষমতায় যাওয়ার যে প্রচন্ড আকাঙ্ক্ষা, তারা একটা শক্তিশালী হবে, তারপরে নির্বাচন হলে আমাদের ক্ষমতার আকাঙ্ক্ষা নাই, তাহলে আমরা 5 তারিখ বিএনপি কে আমন্ত্রণ করতাম না জাতীয় সরকারের নেওয়ার জন্য। নিজের দলকে তারা সংগঠিত করুক, এটা ভালো হবে। আর একে অপরের সমালোচনা যত কম করা যাবে, ততই আমাদের জন্য লাভ হবে। আমি কি করব সেটা আমি জনগণকে বলবো। জনগণ যদি আমার সমর্থন করে ভালো, সমর্থন না করলে মানে যাকে সমর্থন করে আমরা তার পক্ষে কথা বলবো। এটা হলো আমার কথা। দেশটাকে আমরা সামনে দিকে নিয়ে নিজেরা কামড়াকামড়ি করতে চাই না, এখনো বিপদ আমাদের কাটেনি। তাই আন্দোলনকারী যে সব দলগুলি আমরা ছিলাম, এখনো তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাদের ভিতরে ধন্যবাদ হাবিব ভাই, চলবে না। ধন্যবাদ হাবিব ভাই, আমরা বুঝতে পেরেছি। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দর্শক, আজ এখানে শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।